হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে আমরা জিওগ্রাফি চ্যাপ্টার 10 ভারতের ভূপ্রকৃতির থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই প্রশ্নগুলো পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। এর আগেও তোমাদের কিছু প্রশ্ন উত্তর ভারতের ভূপ্রকৃতি থেকে দিয়েছি, সেগুলো সব প্লেলিস্টে পাবে, আজকেও দিলাম, এগুলো অবশ্যই পড়বে। সবার প্রথমে প্রশ্ন, পশ্চিম ভারতের নদ নদী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর লিখব নদ নদী, পয়েন্ট করব, দিয়ে লিখব। পয়েন্ট যখনই করবে, করার পরে নিচে একটা এরকম দাগ দিয়ে দেবে, ঠিক আছে? সোজা দাগ দাও বা এরমভাবে বেঁকা দাগ দাও, বাট একটা দাগ দিয়ে দেবে, সেম কালার দিয়ে দিলেই হবে, কোনো প্রবলেম নেই। নদ নদী পয়েন্টে আমরা লিখব, ভারতের মরু অঞ্চলে খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। অল্প জল থাকায় নদীগুলি প্রচণ্ড গরমে বালির মধ্যে শুকিয়ে যায়, তাই সমুদ্রে পৌঁছতে পারে না। এই ধরনের নদীগুলো অন্তর্বাহিনী নদী নামে পরিচিত, যেমন লুনি, মেধা, রূপনগর প্রভৃতি। মরু অঞ্চলের প্রধান নদী লুনি আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে পড়েছে। মেধা ও রূপনগর আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে সম্বর হ্রদে পড়েছে। লুনির প্রধান উপনদীগুলো হলো বাঁদি, খাড়ি, জওয়াই প্রভৃতি। নেক্সট প্রশ্ন, তোমার দেশের উত্তরের সমভূমি অঞ্চল ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করো, অথবা ভারতের উত্তরের সমভূমি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো, অথবা ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব সম্বন্ধে লেখো। তিনটে প্রশ্নেরই উত্তর এক হবে, যে কোনোভাবেই কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে? একই উত্তর। উত্তর আমরা লিখব, ভারতের জনজীবনে উত্তরের সমভূমি অঞ্চলের গুরুত্ব অপরিসীম। সবার প্রথমে পয়েন্ট লিখব কৃষির প্রসার, এই পয়েন্টে লিখব গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি নদী ও তার উপনদী পলি সঞ্চয়ের ফলে সৃষ্ট এই সমভূমিতে ধান, পাট, তুলো, গম, আখ, ডাল, তৈলবীজ প্রভৃতি শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। সমভূমি অঞ্চলে কৃষির এই প্রসার ভারতকে কৃষিপ্রধান দেশে পরিণত করেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই পয়েন্টে লিখব বিস্তৃত সমতল ক্ষেত্র, রেলপথ ও সড়ক পথ জালের মতো বিস্তার লাভ করেছে। এছাড়া সুনাব্য নদীগুলি জলপথ রূপে ব্যবহৃত হয়েছে। নেক্সট লিখব নগরায়ন। নগরায়নে লিখব, এই সমভূমির নদী তীরবর্তী অঞ্চলে প্রাচীনকাল থেকেই বিভিন্ন নগরের পত্তন ঘটে, যেমন কানপুর, বারাণসী, লখনৌ, কলকাতা প্রভৃতি। দিল্লি, এলাহাবাদটা আগে হবে, প্রভৃতিটা পরে হবে, ঠিক আছে? এটা আগে চলে এসছে, এলাহাবাদ লেখার পরে প্রভৃতি লিখব, ওকে? নেক্সট শিল্পায়ন লিখব, এই সমভূমি অঞ্চলে কার্পাস, বয়নশিল্প, লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, কাগজ শিল্প, পেট্রোরসায়ন শিল্প প্রভৃতি নানা ধরনের শিল্পের বিকাশ ঘটেছে। ঘন বসতিতে লিখব, কৃষি ও শিল্পক্ষেত্রের বিকাশ, কর্মসংস্থানের সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির কারণে উত্তরের সমভূমি অঞ্চল ভারতের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পশ্চিম ভারতের অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। উত্তর লিখব, মরু অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা, পয়েন্ট এটা করে আমরা লিখব, নিচ থেকে একটা দাগ দিয়ে দেবো, সেম ব্লু পেন দিয়ে লিখলে ব্লু পেন দিয়ে দাগ দিয়ে দেবো, দাগটা একা বেঁকা দাও বা এরমভাবে দিয়ে দাও, ওকে? নেক্সট আমরা লিখব, ভারতের মরু অঞ্চল পৃথিবীর অন্যতম জনবহুল মরু অঞ্চল। এখানকার অধিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য হল বাঞ্জারা, রাইকা, গড়িয়া, লোহার, তারপরে ঘটিওয়ালা, যোগী প্রভৃতি। অর্থাৎ এখানকার যে অধিবাসী তাদের মধ্যে বাঞ্জারা একটা আলাদা, রাইকা আলাদা, গড়িয়া, লোহার একসঙ্গে, ঘটিওয়ালা, যোগী এটা একসঙ্গে, ঠিক আছে? নেক্সট আমরা খাদ্য লিখব। খাদ্যে লিখব ছাগল, ভেড়া, উটের দুধ, পনির, পশুর মাংস, ডাল, রুটি, খেজুর এদের প্রধান খাদ্য। বস্ত্রে লিখব, এরা সাদা রঙের আলখাল্লা জাতীয় পোশাক পরে, মাথায় পাগড়ি বাঁধে, ঠান্ডায় চামড়ার জ্যাকেট পরে। নেক্সট লিখব বাসস্থান।
বাসস্থানে লিখব এরা বর্তমানে স্থায়ীভাবে বাড়ি তৈরি করে বসবাস করে, তবে যাযাবররা পশুর চামড়া দিয়ে তৈরি তাঁবুতে বসবাস করে। নেক্সট লিখব জীবিকা। জীবিকাতে লিখব এদের প্রধান জীবিকা পশুপালন। জলের অভাবে এখানে কৃষিকাজ ভালো হয় না, তবে বর্তমানে খাল কেটে জল এনে এখানে কৃষিকাজের প্রসার ঘটানো হয়েছে। ছোলা, জোয়ার, বাজরা, তিল প্রভৃতি চাষ হয়। এছাড়া কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করে থাকে। ক্লিয়ার হয়ে গেল এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কেন, অথবা থর মরুভূমির জনবিরল কেন? দুটো প্রশ্নের একই উত্তর হবে। উত্তর আমরা লিখব ভারতের থর মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে। প্রথম হচ্ছে এটা জালের অভাব চলে এসছে, না জাল, এটা হবে জলের অভাব। লিখব মরু অঞ্চলে বৃষ্টি খুব কম হওয়ায় তীব্র জলকষ্ট ভোগ করতে হয়। পানীয় জল যেমন খুঁজেও মেলে না, তেমনি জলের অভাবে এখানে তেমন উদ্ভিদও দেখা যায় না। নেক্সট, চাষবাসের অভাব। এখানে লিখব মরু অঞ্চলে বালুকাময়, বৃষ্টিহীন, শুষ্ক, রুক্ষ প্রান্তর হওয়ায় এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে। প্রচণ্ড গরম মরু অঞ্চলে, দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়। এরূপ চরমভাবাপন্ন পরিবেশ মানুষের বসবাসের অনুপযুক্ত। নেক্সট হচ্ছে পরিবহনের শিল্পের অভাব। এখানে লিখব মরুভূমিতে যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর। এই বালির উপর পরিবহন ব্যবস্থা তেমন গড়ে ওঠেনি। পরিবহন ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামোর অভাবে এখানে শিল্পের বিকাশও সম্ভব হয়নি। নেক্সট প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তর লিখব সারা ভারতবর্ষের জুড়ে ছোট বড় অসংখ্য নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবসায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলো যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধির সাহায্য করেছে, তেমনি দক্ষিণে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলো বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণে সহায়ক হয়ে উঠেছে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়েছে বা বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী বা প্রধান নদী? উত্তর লিখব গঙ্গা নদীর দৈর্ঘ্য 2500 কিমি। এর মধ্যে 2071 কিমি ভারতে অবস্থিত, কিন্তু ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য 2900 কিমি হলেও মাত্র 885 কিমি অবস্থিত ভারতে। তাই ব্রহ্মপুত্র নদীর পরিবর্তে গঙ্গা নদীকেই ভারতের দীর্ঘতম নদী বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব ভারতের নর্মদা, তাপ্তি প্রভৃতি পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কারণ 1 নম্বর দৈর্ঘ্য কম। এখানে লিখব নদীগুলি ছোট হওয়ায় পলির পরিমাণ কম। 2 নম্বর উপনদীর সংখ্যা কম। এখানে লিখব উপনদীর সংখ্যা কম হওয়ায় নদীগুলিতে ক্ষয়কাজ পদার্থের পরিমাণ কম। নেক্সট লিখব মোহনার গভীরতা। এখানে লিখব নদীগুলির মোহনা আরব সাগরের গভীরতায় বেশি হওয়ায় বদ্বীপ গঠনের সম্ভব হয় না। নদীগুলির মোহনায় আরব সাগরের গভীরতা বেশি হওয়ায় বদ্বীপ গড়ে ওঠা সম্ভব হয় না। নেক্সট প্রশ্ন, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলার কারণ 1 নম্বর গঙ্গা যেমন উত্তর ভারতের দীর্ঘতম নদী, তেমনি গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। নেক্সট পয়েন্টে লিখব উত্তর পূর্ব ভারতের গঙ্গা নদী যেমন পবিত্র হিসাবে পরিচিত, তেমনি দক্ষিণ ভারতের গোদাবরী নদী পবিত্র নদী হিসাবে পরিচিতি লাভ করেছে বা পরিচিত। নেক্সট, মানে এই দুটো পয়েন্ট দেবো তাহলেই হয়ে যাবে। এবার কিছু টিকা আমরা করব, যেমন উপত্যকা সম্বন্ধে আমরা কি করব, 2 বা একাধিক পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে, যেমন দুন উপত্যকা, কাশ্মীর উপত্যকা। বৈশিষ্ট্য উপত্যকার কি লিখব, উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়। নদীর সঞ্চয় কার্যের ফলে
উপত্যকাগুলি সমতল ভূমিতে পরিণত হয় ও নদী সমতল উপত্যকায় কৃষিকাজ পশুপালন সুবিধাজনক জন্য জনবসতি গড়ে উঠেছে। মানে সমতল যে উপত্যকা সেখানে কৃষিকাজ পশুপালন সুবিধাজনক, সেই জন্য জনবসতি গড়ে উঠেছে। পার্বত্য উপত্যকার অপরূপ সৌন্দর্যের জন্য পর্যটন শিল্পের বিকাশ লাভ করেছে। ক্লিয়ার? নেক্সট আমরা করব হিমাদ্রি বা হিমগিরি। এটা করব সংজ্ঞাতে দেব হিমালয় পর্বতমালার একেবারে উত্তরের অংশে সারা বছরই বরফে ঢাকা থাকে বলে তাকে হিমাদ্রি বা হিমগিরি বলে। বৈশিষ্ট্য এখানে দেব হিমালয়ের এই অংশের গড় উচ্চতা 6000 মিটারের বেশি। নেক্সট, হিমালয়ের বিখ্যাত পর্বতশৃঙ্গগুলি এখানেই অবস্থিত, যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, ধবলগিরি, মাকালু, নন্দা দেবী প্রভৃতি। নেক্সট আমরা দেব এই পর্বতশ্রেণী প্রাচীন রূপান্তরিত ও পাললিক শিলায় গঠিত। নেক্সট পয়েন্টে দেব হিমাদ্রি হিমালয় প্রায় 25 কিমি প্রস্তর আর 2500 কিমি দীর্ঘ। নেক্সট পয়েন্টে দেব এখানে নাথুলা, জজিলা, বুর্জিলা প্রভৃতি গিরিপথ রয়েছে। নেক্সট আমরা করব গিরিপথ। গিরিপথে করব দুটি পর্বতের বা গিরির মাঝে প্রকৃতিগতভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে, যেমন জম্মু ও শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ, শ্রীনগর ও লেহের মধ্যে জজিলা গিরিপথ, সিকিম আর তিব্বতের মধ্যে নাথুলা গিরিপথ। ঠিক আছে। নেক্সট আমরা তরাই অঞ্চল সম্বন্ধে করব। লিখব তরাইয়ের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। সংজ্ঞা দেব শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চলকেই তরাই অঞ্চল বলে। বৈশিষ্ট্য, এখানকার ভূমি যথেষ্ট নুড়ি কাকড় বালি মিশ্রিত। এখানে বহু জলাভূমি দেখা যায়। জলের অভাব হয় না বলে এখানকার মাটি যথেষ্ট আর্দ্র বা ভিজে। গড় উচ্চতা 100 থেকে 150, ঠিক আছে, মিটার হয়ে গেল। নেক্সট আমরা কয়াল সম্বন্ধে করব। কয়ালটা করব সংজ্ঞা। কেরল রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। বৈশিষ্ট্য, এগুলি লবণাক্ত জলের হ্রদ। এগুলি স্থলভাগ দ্বারা আবদ্ধ এবং একদিক সমুদ্র উন্মুক্ত। এগুলি অগভীর তবে দীর্ঘ। কেরলে জলপথ পরিবহনে এগুলি গুরুত্বপূর্ণ, গুরুত্ব অপরিসীম, মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে। উদাহরণ দেব ভেমবানাদ ভারতের বৃহত্তম আর অষ্টমুধি। নেক্সট ভারতের মালভূমি। এটা অবস্থান দেব রাজস্থান রাজ্যের একেবারে পশ্চিম দিক বরাবর ভারতের একমাত্র উষ্ণ মরু অঞ্চল অবস্থিত। এর নাম থর মরুভূমি। বৈশিষ্ট্য, বালুকাময় শুষ্ক রুক্ষ গাছপালাহীন বিস্তর প্রান্ত, মানে বিশাল প্রান্তর আর কি। নেক্সট বলেছে দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। নেক্সট, জলের অভাবে চাষবাস একেবারেই হয় না বললেই চলে, তাই প্রায় জনশূন্য অঞ্চল। কিছু ছোট ছোট অনিত্যবাহ নদী দেখা যায়, যেমন লুনি। মরু অঞ্চলের শিলাময় পাথুরে ভূমিকে হামাদ বলে। এখানকার চলমান বাড়িয়াড়িগুলি থ্রিয়ান নামে পরিচিত। নেক্সট, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে ধান্দ বলে। নেক্সট আমরা লিখব ভারতের মরু অঞ্চলে বৃহত্তম হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। ওকে, এতগুলো পয়েন্ট দেবো তাহলেই হবে। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো এগুলো। এর আগের পার্টটাও পড়ো। নেক্সট ভিডিওতে আমি আগের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তর নিয়ে। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো। টাটা।